আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, বিএনপি সব সময় ডক্টর ইউনূস সাহেবের সরকার যতদিন ক্ষমতা ছিল, বিএনপি ততবারই একটা অভিযোগ আনত যে একজন বিদেশি নাগরিককে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছে। সেটা আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ডক্টর খলিলুর রহমান। এই খলিলুর রহমান সম্বন্ধে সালাউদ্দিন সাহেব, কক্সবাজারের এমপি সালাউদ্দিন সাহেব বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন সম্ভবত, ওনার খুব আপত্তি ছিল এবং উনি বক্তব্যে জোরালোভাবে এই বক্তব্য তুলে ধরেছিলেন এবং বলেছিলেন একজন বিদেশি নাগরিককে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছে। এখন আমরা বিএনপি যে মন্ত্রিসভা শপথ নিয়েছে আমরা সেখানেও দেখছি এই ডক্টর খলিলুর রহমান প্রধানমন্ত্রীর পরে যে গুরুত্বপূর্ণ মেইন পদটা সেটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী। ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন এবং শপথ নিয়েছেন বিএনপির এই মন্ত্রিসভাতে। এখন সালাউদ্দিন সাহেবের কাছে আমাদের একটা প্রশ্ন, আমরা রাজনীতি করি না, এখন আপনি এত গলা বড় করে বলেছিলেন যে একজন বিদেশি নাগরিককে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রকারান্ত আপনি বলেছেন যে এই জিনিসটা কাজটা ডক্টর ইউনূস সাহেব ভালো করেন। এখন জনগণ, বাংলাদেশের জনগণ আপনাদের কাছে, আপনার কাছে বিশেষ করে জানতে চাচ্ছে এখন আপনাদের মন্ত্রিসভায় উনি ডক্টর খলিলুর রহমান কী করে পররাষ্ট্রমন্ত্রী দায়িত্বটা নিয়েছেন সেটা আপনি একটু ক্লারিফাই করবেন। এটা আপনার দায়িত্ব, যেহেতু আপনি এই জিনিস নিয়ে আপনি বক্তৃতা দিয়েছেন একাধিকবার, আমরা শুনেছি এটা। সেটা আপনার যখন ওই সময় যখন আপত্তি ছিল, এখন সেই ডক্টর ইউনূস সাহেবের সময়ে উনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। এখন আপনাদের সময়ে তো উনি পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে। পররাষ্ট্রমন্ত্রী সাধারণত প্রধানমন্ত্রীর পরের পরে পররাষ্ট্রমন্ত্রী হয়, একজন খুব যোগ্য লোক না হলে পররাষ্ট্রমন্ত্রী হয় না। তো এখন উনি কীভাবে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন এটা একটু আপনি ক্ল্যারিফাই করবেন। মানুষ আপনার এই ক্ল্যারিফিকেশনের জন্য অপেক্ষা করছে। 24 ঘন্টা পরে আবার বসলাম আপনাদের সামনে দুটি কথা বলার জন্য। বিএনপি, জামাত এবং আওয়ামী লীগের রাজনৈতিক সমীকরণ নিয়ে একটু আলাপ আলোচনা করি। বর্তমানে 77টা আসন নিয়ে বিএনপি, জামাত পেয়েছে আর 213টা আসন পেয়েছে বিএনপি। আউট অফ 300 299টা কেন্দ্রে ভোট হয়েছে। এখন হানা ভোটের পক্ষে প্রথমে বিএনপি রাজি ছিল না, পরে রাজি হয়েছে বিএনপি এই হানা ভোটের পক্ষে। একটা শপথ যখন নিবে গতকালকে, তখন জামাত শপথ নিয়েছে আলাদা একটি কক্ষ, উচ্চ কক্ষের জন্য, কিন্তু বিএনপি ওইটা শপথ নেয় নাই। বিএনপি তাদের এমপিগুলো শপথ নিয়েছে এবং বিএনপি ওইটা এখন অস্বীকার করছে। এক ধরনের কথা হলো, যদি অস্বীকার করে থাকেন ওই ইয়েটার কোনো ভ্যালু নাই বলতেছেন হানা ভোটের, আমার কথা হলো সেটা যদি ভ্যালুলেস হয়ে থাকে তাহলে একইভাবে পুরো নির্বাচনটাই ভ্যালুলেস হয়ে যাবে আইনের কাঠামোতে। কারণ মানুষ এটা তো ম্যান্ডেট দিয়েছে, যেটা হোক, হানা ভোট হোক, যেই হোক, আমাদের দুইটা ভোট দিতে হয়েছে। একটা পার্লামেন্টে 299টি আসনের একটা আসনে নির্বাচন হয়নি, 299টি আসনে আমরা আমাদেরকে ভোট দিতে হয়েছে যে কোনো একজনকে। আরেকটা হচ্ছে উচ্চকক্ষ, অর্থাৎ হানা ভোট। হাঁ ভোট জয়যুক্ত হয়েছে 66%, 66%। এখন বিএনপি এটা অস্বীকার করছে। এখন বিএনপি অস্বীকার করলে এটা কিন্তু জনগণের ভোট, জনগণের ম্যান্ডেট দিয়েছে। এই ম্যান্ডেটকে অস্বীকার করলে এখন আইনজীবীরা বলছে, এটা আইনজীবীদের কথা, আইনজীবীরা বলছে বিএনপির পুরো ইলেকশনটাই তাইলে হয়ে যাবে, ভণ্ডুল হয়ে যাবে এটাতে গেলে। রিড করেছে এগুলা, পুরো নির্বাচনটাই বাধার সম্মুখীন হয়ে যাবে। এখন আমি বলছি বাংলাদেশের যত অস্থিতিশীলতা সৃষ্টি হবে, সামরিক শাসনের দিকে বাংলাদেশ এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। এইদিকে বিএনপি যখন এটা অস্বীকার করেছে, কিন্তু জামাত এটা নিয়ে প্রতিবাদ করেছে। এখন বিভিন্ন বিশ্লেষকরা, আমি দেখেছি ইউটিউবে এবং বিভিন্ন ইয়েতে, বিশ্লেষকরা বলছে বিএনপি খুব দুর্বল একটি সরকার বর্তমানে। গতকালকে যে সরকারটা গঠিত হয়েছে
শপথ নিয়েছে, খুব দুর্বল একটি সরকার, ভঙ্গুর সরকার বলছে তারা। এটা আমার কথা নয়, এটা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের কথা। একটা ভঙ্গুর সরকার যে কোনো সময় পড়ে যেতে পারে। এখন এইটাকে টিকিয়ে রাখার দায়িত্ব হচ্ছে বিএনপির নিজের এবং জামাতের। জামাত কিন্তু চাইবে না এই মুহূর্তে বিএনপি ফল ডাউন করে পড়ে যাক, কারণ জামাতের ভিতরে একটা ভয় থাকবে, যদি বিএনপি পড়ে যায় তাহলে এখানে আওয়ামী লীগ প্রবেশ করবে ভারতের সহায়তা নিয়ে যে কোনোভাবে। সেটা জামাত চাচ্ছে না। সেই জন্য ডাক্তার শফিকুর রহমান বলছে আমরা বিএনপিকে সর্বতভাবে সাহায্য করে যাব। তার পাশাপাশি কিন্তু একটা প্রতিবাদ জারি করে রেখেছে জামাত এবং এনসিপি। জামাত এবং এনসিপি ওই দোনোটাই ইয়েতে শপথ নিয়েছে আলাদা আলাদাভাবে। এখন বিএনপি যে অস্বীকার করাটা, এইটা একটু রাজনৈতিক মারপেট, তাদের মধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, এটা কিন্তু করতে পারবে, তারা পাশ করাতে পারবে। পাশ করালে এখানে আইনজীবীরা বলছে, আমি নিজে আইনজীবী না, আইনজীবীরা বলছে এখানে সমস্যা হয়ে যাবে, তখন পুরো নির্বাচনটা নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। কারণ বিএনপি বলছে এটা সংবিধানে নাই। ভাই, সংবিধানে তো ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা নেবেন, এটাও তো নাই। আইনজীবীরা বলছেন ডক্টর ইউনূস সাহেব যে ক্ষমতা নিয়েছেন এটা তো সংবিধানে নাই। তারপর জিয়া রহমান যে শেখ মুজিব হত্যাকাণ্ডের পরে জিয়া রহমান যে ক্ষমতা নিয়েছে এটা তো সংবিধানে নাই। এরশাদ যে ক্ষমতা নিয়েছে আব্দুল সত্তারের কাছ থেকে এই অসাংবিধানিকভাবে সামরিক আইন জারি করে, এটা তো সংবিধানে নেই। সংবিধানে কী আছে? তখন পরবর্তী সংসদের দায়িত্ব ছিল এগুলো পাশ করে নেওয়া। এখন বিএনপি অস্বীকার করছে, বিএনপি একটা ভঙ্গুর সরকার, একটা মানে খুব দুর্বল একটা সরকার গঠিত হয়েছে বলছে বিশ্লেষকরা। এখন যদি বেশ উচ্ছৃঙ্খলতা চলতে থাকে, দেখা যাবে পুরা রাজনৈতিক কাঠামোটাই থাকবে না, একসময় সামরিক শাসন জেঁকে বসবে, সেটা কারোর জন্য মঙ্গল হবে না। তাই বিএনপির উচিত, আমি যেটা মনে করি, জামাতের সাথে জামাত এনসিপির সাথে মিলমিশ করে একটা সমাধানে চলে আসা। আর বিএনপি অস্বীকার করলে এগুলো হয়তো রিট হবে, রিট হয়ে এটা আইনে গড়া যাবে। অলরেডি রিট হয়েছে এগুলো নিয়ে, তো ভবিষ্যৎ বলতে পারবে। এখন জামাত চাইবে না বিএনপি পড়ে যাক, কারণ ওই যে আওয়ামী লীগ চলে আসবে, আর আওয়ামী লীগ চলে আসলে বিএনপি এবং জামাত দোনোজনের অস্তিত্ব চরম সংকটে পড়ে যাবে। এই দোনোটা পার্টি, এনসিপি সহ। বিএনপি যতটুকু পড়বে জামাতের পড়বে এবং এনসিপি পড়বে। আর এনসিপি পড়লে ছাত্ররা যদি আবার মার খায়, আবার যদি ইয়ে করে, হয়তো গণ আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে যাবে। অলরেডি ব্যারিস্টার ফুয়াদ বলেছেন গত 2-3 দিন আগে যে আরেকটি চরম আন্দোলনের জন্য তৈরি হন, গণবিপ্লবের জন্য তৈরি হন। সেটাই বলেছে ব্যারিস্টার ফুয়াদ। উনি একেবারে ফেলে দেওয়ার একজন লোক না, যথেষ্ট বিজ্ঞ, মোটামুটি কথাবার্তার মধ্যে যথেষ্ট প্রাজ্ঞতা দেখা যায়। বিএনপিকে চিন্তা করতে হবে, বিএনপি এইটা মানবে কি মানবে না। যদি না মানে তাইলে ওই হাসিনার পথে বিএনপি হাঁটবে, সেটা তো আর কথা বলার কিছুই থাকবে না। হাসিনাও চলেছে একঘেয়েমি বলে, বিএনপি যদি একঘেয়েমি বলে চলে, হাসিনার পতনটা আমরা সবাই দেখেছি। বিএনপি যদি শিক্ষা না নেয়, সেটা দায়ভার বিএনপিকে নিতে হবে। আমি এটা বলছি না যে বিএনপি হাসিনার পথে চলুক, অথবা বিএনপি হাসিনার পথে না চলুক, খালেদা জিয়ার পথে চলুক, সেটা বিএনপির ইচ্ছা। বিএনপি পুরোপুরি স্বাধীন সেই ব্যাপারে কী সিদ্ধান্ত নেবে, এবং মানুষকে আর হয়রানি, আমরা যেন রাজনৈতিকভাবে আর হয়রানি, দেশটা যেন অস্থিতিশীল না হয়। এমনি আমাদের অর্থনীতি খুব চরম অবস্থায় রেখে গিয়েছিল আওয়ামী লীগ সরকার, সেই অর্থনীতিকে উঠিয়ে নেওয়ার দায়িত্ব বিএনপির। কিন্তু বিএনপি যদি এভাবে একতরফাভাবে সব কিছু করতে যায়, তাহলে লোকজনে বলছে যে 6 মাসের বেশি বিএনপি টিকবে না। এটা আমি কোনো অ্যাস্ট্রোলজার না, আমি ভবিষ্যৎ বক্তা না, আমি সেটা বলতে পারি না। যেটা শুনেছি সেটাই বলেছি আমি। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আজ 17 ফেব্রুয়ারি, একটু আগে আমরা দেখলাম বিএনপি কিভাবে শপথ নিয়ে নাটক করলো, আর এখন শোনাবো পর্দার আড়ালের আসল মাস্টার গেম। তারেক রহমানের সম্ভাব্য মন্ত্রিসভার লিস্ট লিক হয়ে গেছে, আর সেই লিস্ট দেখে চারদিকে সমালোচনার ঝড় উঠেছে। শোনা যাচ্ছে তারেক রহমানের মন্ত্রিসভায় মার্কিন কোটায় পুরস্কার হিসেবে পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন আর কেউ নন, খোদ ডক্টর ইউনূস সাহেবের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান।
কূটনৈতিক মহলে তাকে নিয়ে এমনিতেই হাজারো প্রশ্ন। এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, এই নিয়োগটি কি দেশের স্বার্থে দেওয়া হয়েছে, নাকি বিশেষ কোনো পরাশক্তিকে বা ওয়াশিংটনকে তুষ্ট করার জন্য দেয়া হচ্ছে? বিএনপি যদি মনে করে জন আকাঙ্ক্ষা উপেক্ষা করে পুরস্কার হিসেবে কাউকে প্রধানমন্ত্রীর পরে সবচেয়ে মর্যাদা সম্পন্ন পদ দিয়ে তারা পার পেয়ে যাবে, তবে তারা ভুল করছে। ভুল পদক্ষেপের মাসুল দেওয়ার ইতিহাস তো বিএনপির জন্য নতুন নয়। রাজনীতির কি অদ্ভুত খেলা! এই খলিলুর রহমান সাহেব যখন অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন, তখন কারা সবচেয়ে বেশি লাফিয়েছিল জানেন? এই বিএনপি প্রকাশ্যে খলিল সাহেবের সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল। শাহেদ আলম, মানসুরা আলমরা খলিল মাস্ট গো পোস্ট দিয়েছিল। তারা দাবি করেছিল খলিল দেশটাকে আমেরিকার কাছে বেচে দিবে, খলিলকে বাদ দিতেই হবে। তার পদত্যাগের জন্য বিএনপি জোরালো অবস্থান নিয়েছিল। আর আজ ঠিক ওয়াশিংটনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় এনে সেই খলিল সাহেবই মন্ত্রিত্ব পেয়ে গেলেন। মানে যারা সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল তারাই আজ তাকে পররাষ্ট্রমন্ত্রীর চেয়ারে বসাচ্ছে। দিস ইজ আই হ্যাভ এ প্ল্যান। জনগণকে সামনে এক জিনিস দেখিয়ে পেছনে ডিল করা হয়েছে অন্য জিনিসের। আপনারা কি ভেবেছেন এই ইলেকশন খুব ফেয়ার হয়েছে? ইলেকশন ছিল জাস্ট লোক দেখানো। আসলে সব বোঝাপড়া হয়ে গিয়েছিল ডক্টর ইউনূস সাহেবের সেই বিখ্যাত লন্ডন সফরে। আর এই পুরো খেলার মূল মাস্টার মাইন্ড ছিলেন এই খলিলুর রহমান। গত কয়েকদিন থেকেই আমরা মিডিয়াতে কানা ঘুষে শুনেছিলাম খলিলুর রহমান সাহেব পররাষ্ট্রমন্ত্রী হওয়ার বিনিময়ে একটি পাতানো ইলেকশন উপহার দিচ্ছেন বিএনপিকে। আর এখন আমরা দেখতে পাচ্ছি ঠিকই তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। হাউ মাস্টার গেম! ডিপ স্টেট, আমেরিকা, খলিল, ভারত, তারেক রহমান সবার উইন উইন সিচুয়েশন। খলিল, ভারত, তারেক রহমান সবার উইন উইন সিচুয়েশন। মাঝখান থেকে বাস খেলো শুধু সাধারণ জনগণ আর জুলাইয়ের বিপ্লবীরা। খলিল তো পররাষ্ট্রমন্ত্রী হলেন, এবার আসুন আরেকজনের কথায়। বছর জুড়ে খলিল সাহেবের পাশাপাশি আরেকজনকে নিয়ে বিএনপি সবচেয়ে বেশি আপত্তি তুলেছিল। তিনি হলেন নাসিমুল গনি। বলা হয়েছিল নাসিমুল গনি থাকলে নাকি দেশে নিরপেক্ষ নির্বাচন হবে না, আর নির্বাচন শেষ হতে না হতেই ম্যাজিক। সেই নাসিমুল গনিকে নিয়ে এখন কোনো আপত্তি নেই। এই নাসিমুল গনি হয়ে গেলেন বিএনপির আমলের সবচেয়ে প্রভাবশালী পোস্ট, মন্ত্রী পরিষদ সচিব, মানে ক্যাবিনেট সেক্রেটারি। আর খলিল হলেন পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি দেখিয়ে দিয়েছে গুপ্ত রাজনীতি কাকে বলে। সামনে গালি দাও, পেছনে কোলাকুলি করো। আর এই খেলায় সফলভাবে জনগণকে ধোঁকা দিয়ে তারা ক্ষমতার মসনদে চলে গেল। অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনলাইনে কি ভয়ঙ্কর যুদ্ধটাই না দেখেছি আমরা। খলিলের পক্ষে সাফাই গাইছিলেন পিনাকি ভট্টাচার্য, আর খলিলের চরম বিপক্ষে ছিলেন জুলকারনাইন সাহেব। এই দুই ইনফ্লুয়েন্সার মিলে সাধারণ মানুষকে চরম কনফিউশনে ফেলে দিয়েছিলেন। এখন মনে হচ্ছে এই পুরো ছায়াযুদ্ধটাই ছিল স্ক্রিপ্টেড। মানুষকে বিভ্রান্ত করার জন্য এক একজন এক এক সাইড নিয়েছিলেন। সবার চোখে তখন মনে হচ্ছিল খলিল বুঝি জামাত বা এনসিপির লোক। কিন্তু আজ নির্বাচনের পর রেজাল্ট কি দাঁড়ালো? খলিল আজ বুক ফুলিয়ে প্রমাণ করলো সে আপাদমস্তক একজন বিএনপির এজেন্ডা বাস্তবায়নকারী। নইলে কি তাকে তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রী বানান? এই পুরো গেমে সবচেয়ে বড় লসটা কার হয়েছে জানেন? জামায়াতে ইসলামী। জামাত নীতি, আদর্শ আর সততা নিয়ে পড়েছিল, আর ওদিকে সংস্কার বিরোধী বিএনপি ঠিকই ডিপ স্টেট এবং আমেরিকার দালালি করা লোকদেরকে দিয়ে জামাতকে ল্যাং মেরে দিয়েছে। জামাত ভেবেছিল খলিল বা গনি হয়তো নিরপেক্ষ, কিন্তু গুপ্ত রাজনীতিতে সেরা হলো মূলত বিএনপি। জামাতের উচিত এখন নীতিকতার পাশাপাশি বিএনপির কাছ থেকে এই গুপ্ত রাজনীতিটা শেখা, পলিটিক্যাল মেকানিজম শেখা। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।